আসসালামু আলাইকুম। ব্যবসায় শিক্ষা শাখার নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল করিম, লেকচারার ম্যানেজমেন্ট, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লেনদেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব গাণিতিকভাবে কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে প্রদত্ত এই অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা প্রশ্নটি দেখতেছ যে 2023 সালের লেনদেন সমূহ নিম্নরূপ। এখানে পুরো প্রশ্ন পড়ব না, শেষের লাইনটি শুধু পড়ব। এখানে করণীয় রয়েছে উপরিউক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব গাণিতিকভাবে দেখাও। যখন হিসাব সমীকরণে প্রভাব গাণিতিকভাবে লেখাটি থাকবে, গাণিতিকভাবে দেখাও বলবে, তখন আজকে যেভাবে অঙ্কটি বোঝানোর চেষ্টা করব তোমরা সেইভাবে সমাধান করবে। এই অঙ্কটি অত্যন্ত সহজ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে লেনদেনগুলোর হিসাব সমীকরণের গাণিতিক প্রভাব তোমরা সহজেই সমাধান করতে পারবে। তো অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। উপরে লিখবে হিসাব সমীকরণে গাণিতিক প্রভাব এবং একটি ছক থাকবে। ছকের মূল অংশ দুইটি, একটি সবুজ কালি দিয়ে বুঝিয়েছি এবং অপরটি পিঙ্ক কালার দিয়ে বোঝানো হয়েছে। সবুজ অংশে থাকবে সম্পদ এবং অপর অংশে থাকবে দায় ও মালিকানা তহবিল। হিসাব সমীকরণকে আমরা সাধারণত বুঝে থাকি এ ইউজিক্যাল টু এল প্লাস ও ই, যেখানে এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে লিয়াবিলিটিস বা দায় এবং ও ইতে বুঝি আমরা ওনার্স ইকুইটি বা মালিকানা তহবিল, এবং এই দুটোর মাঝখানে সমান থাকবে। সম্পদ যদি 100 টাকা হয় তাহলে দায় ও মালিকানা তহবিল মিলে 100 টাকা হবে। এই বিষয়টি আরো সহজ করে বোঝানোর জন্য আমি একটি ছোট উদাহরণ নিচ্ছি। ধরো তোমার একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে যেখানে 100 টাকার সম্পদ রয়েছে। তাহলে সম্পদের ঘরে লিখবো 100 টাকা। এই সম্পদটি যদি এমন হয় যে তুমি নিজের তহবিল থেকে 60 টাকা দিয়েছ এবং বাকি 40 টাকা বাকি নিয়েছ, ধার করেছ, তাহলে 60 টাকা হবে মালিকানা তহবিল এবং অবশিষ্ট 40 টাকা যেটা ধার করেছো সেটা হবে দায়। তো আমি সমাধানে চলে যাচ্ছি এবং প্রশ্নটি প্রথমে নিয়ে আসব। প্রশ্নের প্রথম বিষয়টি তোমরা দেখবে, মার্চ মাসের 1 তারিখ নগদ 20,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা ও 30,000 টাকার ল্যাপটপ নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে প্রথমে তারিখ দিব এই ঘরে 2023 সালের মার্চ মাসের 1 তারিখ। এখানে সালটি দেইনি প্রশ্নটি ছোট করে দেখানোর জন্য। 2023 সালের মার্চ মাসের 1 তারিখ। প্রথমে রয়েছে নগদ 20,000 টাকা, তাহলে সম্পদের এখানে লিখব নগদ এবং নগদের ঘরে হবে 20,000 টাকা। তারপরে রয়েছে আসবাবপত্র 50,000 টাকা, এখানে সম্পদের ঘরে লিখব আসবাবপত্র এবং আসবাবপত্রের ঘরে লিখে দিব 50,000 টাকা। এবং অবশিষ্ট রয়েছে 30,000 টাকার ল্যাপটপ বা এরকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ছোটোখাটো কোনো সম্পদ থাকলে সেটাকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে লিখব। অফিস সরঞ্জামের ঘরে লিখে দিব 30,000 টাকা। এইগুলো হচ্ছে সম্পদ যেটা মালিক নিজের তহবিল থেকে নিয়ে ব্যবসা শুরু করেন। এজন্য দায় বা মালিকানা তহবিলের এখানে আমরা মূলধন হিসাবে লিখব। যেহেতু ব্যবসায় শুরু করা হচ্ছে, অতএব যেই পরিমাণ সম্পদ নিয়ে ব্যবসায় শুরু করা হবে সেটা পুরোটাই হচ্ছে মূলধন। এটাকে বলবো প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক বিনিয়োগও আমরা বলতে পারি। এ হচ্ছে প্রথম তারিখের কাজ। পরবর্তী তারিখ মার্চের 5 তারিখে রয়েছে নগদে অফিস সাপ্লাইজ ক্রয়। তো নগদে যদি অফিস সাপ্লাইজ ক্রয় করি তাহলে আগে তারিখটি দিয়ে নিলাম, তাহলে নগদ টাকা চলে যাবে। আমরা নগদের ঘর থেকে বিয়োগ করব 2,000 টাকা, বিয়োগ নগদে 2,000 টাকা, এবং চলে যাওয়ার ফলে একটি সম্পদ আসবে, সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ। অফিসের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেটাকে অফিস সাপ্লাইজ বলা হয়, এটা আসবে। তো এটা এক ধরনের সম্পদ। তাহলে অফিস সাপ্লাইজ লিখে অফিস সাপ্লাইজ বাড়বে 2,000 টাকা। দেখো সম্পদ 2,000 কমছে, আবার এক জায়গায় সম্পদ 2,000 বাড়ছে। তার মানে সম্পদের বৃদ্ধি এবং হ্রাস দুইটাই সমান। অতএব দায় মালিকানা তহবিলে কিছুই লিখতে হবে না, দুই পাশ সমান হয়ে যাবে। এ পর্যায়ে আমরা পরবর্তী তারিখে যাওয়ার পূর্বে এই দুটো বিষয় যোগ করব, প্রত্যেকটি ঘর যোগ করে দেখাবো। তাহলে 20,000 থেকে 2,000 টাকা বিয়োগ করলে থাকবে 18,000, এখানে থাকবে 50,000, 30,000, 2,000 টাকা সমান
এখানে থাকবে 1,00,000 টাকা। বাকি ঘরগুলো খালি রয়েছে, এজন্য এখানে কিছু দেখানো হয়নি। পরবর্তীতে দেখব মার্চ মাসের 10 তারিখ, বাকিতে ফার্মের জন্য যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা। প্রথমে তারিখ দিয়ে নিব 10,000 টাকা। বাকিতে ক্রয় করার ফলে একদিকে যেমন যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, সেজন্য সম্পদ বৃদ্ধির ঘরে আমরা লিখব যন্ত্রপাতি। তো এখানে এই জায়গায় চলে আসছে, সমস্যা নেই, আগে পরে সমস্যা নেই, তবে এটা দিলে ভালো হতো। যন্ত্রপাতি 10,000 টাকা। বাকিতে ক্রয় করার ফলে দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের ঋণ বেড়ে যাবে, তাহলে পাওনাদার হবে পাওনাদার 10,000 টাকা, অর্থাৎ পাওনাদার আমাদের নিকট 10,000 টাকা পাবে। তো সম্পদের ক্ষেত্রে এখানে কিছু লেখার দরকার নেই। পরবর্তীতে আমরা এখন যোগ বিয়োগ করব। এখানে হবে 18,000 যা আছে তাই, 50,000, 30,000, 2,000, 10,000 সমান এখানে 10,000, 1,00,000। এই হচ্ছে যোগ বিয়োগ। এরপরে মার্চ মাসের 15 তারিখ, নগদে নিরীক্ষা সেবা প্রদান। যখন আমি সেবা দিয়েছি তখন নগদ আমার নিকট আসছে। প্রথমে আমি তারিখ দিয়ে নিলাম, নগদ যখন আসছে আমি নগদের ঘরে যোগ করে দেখাবো 15,000 টাকা, এবং এই টাকাটি মালিকের বেড়ে যাবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে মালিক তিনি সেবা দিয়েছেন তিনি টাকাটি পাবেন। তাহলে মূলধনের ঘরে যোগ করে দেখাবো 15,000 টাকা, মাঝখানে সমান দিয়ে দিলাম। এত সহজ বিষয়, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। এখন যোগ বিয়োগ করব, একবারে যোগ করে দিলাম 33,000, এখানে 50,000, এখানে রয়েছে 30,000, 2,000, 10,000 সমান 10,000, 1,15,000। তো যখনই আয় বা ব্যয় হবে এই পাশে লিখে দিব, অন্য ক্ষেত্রে লেখার দরকার নেই। তারপরে রয়েছে মার্চ মাসের 20 তারিখ, তারিখটি দিয়ে নিলাম। ব্যাংক হতে ঋণ গ্রহণ 12,000 টাকা। ঋণ গ্রহণ করলে নগদ বেড়ে যাবে, নগদ টাকা লিখে দিব 12,000 টাকা। 12,000 টাকা আমাদের নগদ বেড়ে গেল, সমান অপোজিটে ব্যাংক ঋণ নামে আরেকটি হিসাব খুলবো, যেটাকে লিখে দিব 12,000 টাকা। এটাও এক ধরনের পাওনাদার। এখন আবার যোগ করব, 33,000 যোগ 12,000 45,000, এরপর রয়েছে 50,000, তারপরে 30,000, 2,000, 10,000, 12,000, আবার 10,000, এখানে রয়েছে 1,15,000। এরপরে দেখো মার্চ মাসের 25 তারিখ, ধারে নিরীক্ষা সেবা প্রদান 25,000 টাকা। তো তারিখটি প্রথমে দিয়ে নিলাম, মার্চ মাসের 25 তারিখ, ধারে নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে। যদি সেবা প্রদান করা হয় নগদে তাহলে নগদ টাকা বাড়তো, যেহেতু ধারে দেওয়া হয়েছে সেহেতু আমি কারো নিকট টাকা পাবো, এটাকে বলা হয় দেনাদার। তো এই ঘরে লিখবো দেনাদার, একটি ঘরই খালি ছিল, তো দেনাদারের নিকট আমি পাবো 25,000 টাকা, এই ঘরে লিখে দিব, সমান এই যে সেবা প্রদান করার ফলে আয় হয়েছে, এই আয়টি হবে ব্যবসায়ের মালিকের। অতএব কোনো টাকা যদি মালিকের হয় সেটা হবে মূলধন। মূলধনের ঘরে লিখে দিব এবং মন্তব্যে লিখব সেবা আয়। সবগুলো একত্রে যোগ করে দিচ্ছি। আগে প্রশ্নটি সরিয়ে নিলাম, 45,000, এখানে দেখো 50,000, অর্থাৎ যোগফল এটা তোমরা পারবে। তারপরের প্রশ্ন নিয়ে আসতেছি উপরে। মার্চ মাসের 30 তারিখ, অফিস কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। তো প্রথমে তারিখটি লিখে নিলাম, যেহেতু অফিস কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে এটা অবশ্যই ক্যাশ থেকে কমে যাবে, নগদ থেকে কমে যাবে, 5,000 টাকা কমে যাবে। আর কোনো খরচ হলে সেটা মূলধন থেকে কমে যাবে 5,000 টাকা। এখন আবার যোগ বিয়োগ করব, এখানে হবে একত্রে লিখে দিলাম 40,000, 50,000, 30,000, 2,000, সবগুলো তোমরা দেখে বুঝতেছো। যেহেতু 30 তারিখের বিষয়টি খরচ ছিল, এজন্য মন্তব্যের ঘরে লিখব বেতন খরচ হিসাব। তারপরে রয়েছে মার্চ মাসের 31 তারিখ, অফিস ভাড়া প্রদান, এটিও একটি খরচ, শেষে খরচ লিখতে হবে। ভাড়া প্রদানের কারণে আগের মতোই হবে, মার্চ মাসের 31 তারিখ, তারিখ দিয়ে নিলাম, এবং নগদ থেকে কমে যাবে 7,000 টাকা, এবং মালিকের তহবিল থেকে কমে যাবে, যেহেতু খরচ 7,000 টাকা। ডান পাশের মন্তব্যে লিখব ভাড়া খরচ হিসাব। এখন আবার যোগ বিয়োগ করতে হবে, একত্রে সব লিখে দিলাম। তারপর রয়েছে মার্চ মাসের 31 তারিখ, আরো একটি বিষয় রয়েছে। এখানে দেখো বলছে অফিস সাপ্লাইজের মাস শেষে মজুদ 500 টাকা। তাহলে আমরা দেখব অফিস সাপ্লাইজ কত ছিল। অফিস সাপ্লাইজের এটা ঘর, শেষে ছিল 2,000 টাকা এবং মাস শেষে থাকবে 500 টাকা। তো 2,000 টাকা থেকে 500 টাকা থাকবে, অতএব 1,500 টাকা খরচ হয়েছে। তারিখটি দিয়ে নিলাম মার্চের 31 তারিখ। তাহলে অফিস সাপ্লাইজ খরচের ঘরে লিখব
1500 টাকা, আর কোনো কিছু খরচ হলে সেটা মূলধনের ঘরে লিখতে হয়। লিখে দিলাম 15,000 টাকা এবং মন্তব্যের ঘরে লিখব অফিস সাপ্লাইজ খরচ। এই সবগুলো বিষয় দেওয়া শেষ। এখন আমি যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ আগের মতোই, এখানেও হবে আগের মতোই। সকল সম্পত্তিগুলো যোগ করে নিচের ঘরে লিখব এবং সকল দায় ও মালিকানা তহবিল যোগ করে এই ঘরে লিখে দিব, মাঝখানে সমান হবে। দুইটি পাশ অবশ্যই মিলে যাবে। যখন দুই পাশ মিলে যাবে তখন অঙ্কটির সমাধান হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের অঙ্কের পূর্ণাঙ্গ সমাধান। এই অঙ্ক সম্পর্কিত আরও একটি ভিডিও চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি দেখে নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।